এখন যেটা হয়েছে, পুলিশ দেখলে মানুষ ঠোল্লা মনে করে নাকি? তাহলে তাহলে আগে পাইতো ভয়, আর এখন তামাশা করে। কিন্তু পুলিশ হওয়ার কথা ছিল কেমন, বিপদে পড়ছে পুলিশের কাছে দৌড়ে গেলেই সে একটা নিরাপদ জায়গা পাবে। কিন্তু আমরা মোহাম্মদপুরে দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি নাচাইতে নাচাইতে চলে যাচ্ছে। তাহলে আমাদের এটাও সংস্কার হয়নি। কিন্তু বিটিভিতে যে সংস্কার আলোচনাগুলো প্রচার হয়েছে, সেখানে কোনোদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে? তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবা, পিয়ার নাকি পিয়ার ছাড়া, সেই আলোচনা 4 মাস ধরে করলা, তুমি আমার পুলিশ নিয়ে কেন আলোচনা করনি? তুমি আমার হাসপাতাল নিয়ে কেন আলোচনা করনি? আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টার টেবিলের উপর পা দিয়ে ঘুমায় আর বাচ্চা বাচ্চা দিয়ে উকুন তুলায় নেয়, এই সংস্কারটা কেন করনি? তাহলে ওই জনগণ শেখ হাসিনাকে যেভাবে দাবার দিছে, সেভাবে যদি আমাকেও দাবার দেয়, কি দেবে না? তাই না? আমি বলি রাজনৈতিক ব্যক্তিরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। আপনি প্রচন্ড দৌড়াচ্ছেন, পিছনে জনগণ দৌড়াচ্ছে, আপনার শার্ট প্যান্ট সব খুলে দিচ্ছে, স্বপ্ন দেখেন সবাই। হতে পারে তো, হতে পারে না? তাই না? জনগণ কি তার ঈমান বিশ্বাস কাউকে লিখে দিছে নাকি? তো আমাদের জাতীয় নাগরিক জোট এই জনবান্ধব সংস্কারের বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা জায়গায় জায়গায় যাব, বুঝায় বলবো। যদি ভালোভাবে শুনে তাহলে তো শুনলই, দেশের মানুষ উপকার পাইলো। যদি না শোনে তাহলে আমরা জনগণকে সাথে করে নিয়ে একটু শোনানোর ব্যবস্থা করব। আমাদের এই জাতীয় জোটের আরেকটি বিষয় রয়েছে, তারিখ ঘোষণা করে না। নির্বাচন তারিখ ঘোষণা করতে মোড়ামুড়ি করে। কেন করে আমরা জানি, যে একটু যদি সময় বাড়ানো যায়, 7টা দিন বাড়লে 7টা দিন লুটপাট বেশি করা যায়। আমার কথা জাতীয় নাগরিক জোট বলছে স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে, এবং ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমাদের আরেকটা দাবি এখানে আমরা করেছি নিবর্তনমূলক কালো আইন, দণ্ডবিধি 77। এই আইনে একজন বিচারক কাউকে যদি ভুল রায় দেয়, তাহলে বিচারক সরল বিশ্বাসে ভুল রায় দিছে বলে মনে করা হবে। কেমন সরল বিশ্বাস? যে পাপ করার নিমিত্তে সে পাপ করে নাই, পাপ করার নিয়তে সে পাপ করে নাই, ভুল করে পাপ হয়ে গেছে। হ্যাঁ, তো বিচারকরা কাউকে, এই যে একটা আইন দণ্ডবিধি 77, হ্যাঁ, জুডিশিয়াল আপনার হলো সুরক্ষা আইন, তাহলে এই সুরক্ষা আইনের নামে কোন বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসিও দেয়, তাহলে থুক্কু বলেই পাপ পেয়ে যাবে নাকি? তা আমরা বলতেছি জাতীয় নাগরিক জোট থুক্কু বলার সুযোগ নাই, এটা বাতিল করতে হবে। একইভাবে 54 ধারায় আছে, যথাযথ সন্দেহের বশবর্তী হইয়া কোন পুলিশ কোন নাগরিককে মানে হলো আটক করতে পারবে। এখন যথাযথ সন্দেহের ক্যাটাগরি সরকার প্রকাশ করে নাই, যে এটা কেমন সন্দেহ, যথাযথ সন্দেহ, তাই না? এটা রূপ থাকা লাগবে না, যথাযথ সন্দেহ। তাহলে যথাযথ সন্দেহের যদি রূপ না থাকে, তাহলে যে কাউকে সন্দেহ করে গ্রেফতার করবে। জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে আমরা বলতেছি এইভাবে যথাযথ সন্দেহ এইভাবে বলার সুযোগ নাই, স্পেসিফিক কারণে আপনাকে গ্রেফতার করতে হবে। তো একইভাবে এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগে যে ছিল সেখান থেকে সাইবার নিরাপত্তা আইন রয়েছে। তারপরে রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন, এটাকে আমরা কালো আইনই বলছি, এটাও একটা নিবর্তনমূলক আইন। দেখেন, জাতীয় লীগ নামে একটা নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে বলে সংবাদপত্র এসেছে, তাই না? সে জাতীয় লীগের অফিস কোথায়? ওইটা আগে শ্রমিক লীগের অফিস ছিল। এখন নির্বাচন কমিশনকে বলবো, হে আপনি দুলাভাই হয় না শালা হয়, যে এই রুমে আপনি একে নিবন্ধন দিচ্ছেন? কে হয়? মোহব্বত কেন? কোন জায়গায় কাহিনী? আমাদের সারা দেশে উপজেলা অফিস, জেলা অফিস, এগুলো বানায়, বিশাল বড় অফিস বানায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, দেশের জন্য পরিশ্রম করি। শার্ট খুলে দেখাতে হবে যে শার্টের পিছনে গুলি আছে, আমাদের লড়াইয়ের প্রমাণ দিতে হবে। কাপড় খুলে দেখাতে হবে যে পাশায় কোথায় কোথায় কালো হয়েছিল। কি আরো কি পরীক্ষা নিতে চান? রাজনৈতিক কিছু ছোট ছোট দল আছে, আমরা ছোট, আমাদেরকে হয়রানি করছে। জাতীয় নাগরিক জোট এই কালো আইন বাতিলের জন্য আমরা লড়াই করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, বাংলাদেশের যত তত্ত্বাবধায়ক সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই সরকারগুলোর কোন প্রতিনিধি কোনদিন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এরকম দেখাতে পারবেন? তাই না? এইটা আইনগতভাবে পারে না, পাশাপাশি নৈতিকভাবে পারে না। এই সরকার গঠন হওয়ার পরে
একটা তারা এই সরকার কি ভাবে চলবে একটা তারা নীতি নির্ধারণ করতে চেয়েছিল, কিন্তু সেই নীতি নির্ধারণ তারা করতে দেয়নি, কারণ সেখানে একটা লাইন ছিল যে এই সরকারের প্রতিনিধিরা নির্বাচন করতে পারবে না। এই লাইনটুকুর কারণে সেই নিয়মটা পাশই করতে পারেনি। তার মানে এই সরকার কোনো নিয়ম মানতে চায় না, কোনো নীতি নির্ধারণ চায় না, তারা সবার জন্য নিয়ম মানাবে কিন্তু নিজেদের জন্য কোনো নিয়ম নাই। ঠিক আছে, তো আমরা এই জায়গায় ধরেছি, আমরা আমজনতা দলের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করেছি। তো আমি আমাদের সহযোদ্ধাদের কাছে, নাগরিক জোটের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছিলাম যে এইটা যদি দৃষ্টান্ত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, একটা যদি দৃষ্টান্ত হয় তাহলে আইন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা কি আলাদাভাবে বলতে পারবো যে অমুক অমুক পারবে, অমুক অমুক পারবে না? দুই ভাগ করা সম্ভব? সরকারকে দুই ভাগ করা সম্ভব? যে এই সরকারের এই অংশ নির্বাচন করতে পারবে, এই অংশ নির্বাচন আলাদা করে নিয়ম করা সম্ভব না। ওইটাও আমরা জাতীয় নাগরিক জোটে বলছি, উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। শুধু তাই না, ডাকসু নির্বাচনে আমাদের উপদেষ্টারা বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। এটা কি নিতে পারেন? নিতে পারেন? বিসিবির নির্বাচনে আমাদের একজন উপদেষ্টা একজন প্রার্থীর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন। একজন উপদেষ্টা কোন প্রার্থীর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতে পারেন? তাহলে এই উপদেষ্টারা জাতীয় নির্বাচনে সেম একই কাজটা করতে পারে না? আমরা বলছি জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে যে কোন উপদেষ্টা এই ধরনের নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করতে পারবে না, এবং নির্বাচনকারী তাদের আচরণ কি হবে সেই ধরনের নীতি নির্ধারণী নীতিমালা প্রকাশ করতে হবে, যে তারা ঐচ্ছিকভাবে যা খুশি তাই করতে পারবে না। তো এই বিষয়গুলো জাতীয় নাগরিক জোট সমন্বয় করে আমরা একসাথে কাজ করছি। আমাদের সাথে প্রায় 31টি সংগঠনের মতো আমরা একসঙ্গে কাজ করার জন্য নিয়োগ করেছি। তো যারা এখন পর্যন্ত খুব সুপার কনফার্ম করেছে তাদের নামগুলো আমরা একটু প্রচার করি নাকি, একটু বলি। এর মধ্যে আমজনতা দলের পক্ষ থেকে প্রতিনিধি আছে মোহাম্মদ তারেক রহমান, আমি, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে আমাদের এই সংগঠনটি। গণ অভ্যুত্থানের আগে পরে সব সময় এখনো লড়াই করছেন আমাদের রকিবুল ইসলাম রিপন ভাই, আমাদের নারী নেত্রী সাধনা মহালাপু অনেক মামলা শিকার হয়েছেন এই গণ অভ্যুত্থানের আগে, এখনো সেই মামলাগুলো খারিজ হয়নি। আমজনতা দলের সঙ্গে আছেন সিনিয়র সহসভাপতি, উনি আছেন আমাদের সাথে। মোহাম্মদ আতিকুর রহমান রাজা, উনি বেকার মুক্তি পরিষদের সভাপতি। মাহবুব আলম, তিনি একজন গণমাধ্যম কর্মী এবং মাল্টিমিডিয়া নিয়ে কাজ করছেন, সমন্বয়ক। সোনিয়া চৌধুরী আপু স্নিগ্ধ বাংলাদেশের সদস্য সচিব হিসেবে আছেন, এবং আলামিন রাজু ভাই, তিনি জাতীয় মুক্তি ফ্রন্টের আহ্বায়ক, এবং আছেন আনোয়ার হোসেন রানা, সভাপতি জাতীয় সমাজ পার্টি। তরিকুল ইসলাম ভুইয়া আছেন জনতার অধিকার পার্টি। আপনারা দেখেছেন তরিকুল ভাই আমাদের এই গণ অভ্যুত্থানের আগে তাকে প্রশাসন কিভাবে টেনে হিচড়ে গ্রেপ্তার করেছিল এবং নির্যাতন করেছিল। আমরা আমাদের এই সংগ্রামী সহযোদ্ধাকে আমাদের সাথে রেখেছি। গিয়াসউদ্দিন খোকন ভাই, বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ। আমাদের খোকন ভাই দীর্ঘদিন আপনার এই লড়াই সংগ্রামে রাজপথে থেকে কষ্ট করেছেন দেশের জন্য। রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান আছেন এখানে, আমাদের অনেক দিন ধরে সংগ্রাম করছেন দেশের জন্য। গিয়াসউদ্দিন খোকন ভাইয়ের নাম তো লিখেছে একবার এখানে, ওকে। তারপরে আছেন ডক্টর কবির জুয়েল ভাই, তিনি গণ অভ্যুত্থানের আগে দীর্ঘদিন, তিনি একজন ডক্টর, মানসিক হাসপাতালের একজন চিকিৎসক, সহকারী অধ্যাপক। তাকে দীর্ঘদিন প্রমোশন দেওয়া হয়নি, চাকরির বাইরে রাখা হয়েছিল নানাবিধ কারণে। উনি এখনো এই সরকারের নিপীড়নের শিকার হচ্ছেন, এখনো ওএসডি হয়ে আছেন। তো উনিও আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মিম আক্তার হলো শহীদ রাব্বির বোন। আপনারা জানেন দুই বোন, তারা তাদের ভাইয়ের লাশ নিয়ে শাহবাগে মিছিল করছিল, আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব দে। সেই দুই বোনের এক বোন আমাদের এই জাতীয় নাগরিক জোটে রয়েছেন। এবং আব্দুর রউফ, আপনার শহীদ মিরাজের বাবা, তিনি শহীদ জুলাই পরিবার আমাদের এই গণ অভ্যুত্থান তাদের পক্ষ থেকে আছেন। এবং মহিউদ্দিন আহমেদ, সংগঠক মুঠোফোন গ্রাহক আন্দোলন। এবং মোহাম্মদ আল কাউসার মিয়াজি, আহ্বায়ক বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম বিজেপি। তো আরো অনেক কয়েকটি সংগঠন আছেন যারা এখনো প্রক্রিয়ার মধ্যে আছেন। যেহেতু আজকে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আমরা নামগুলো ঘোষণা করলাম। আমরা বাংলাদেশের গণমাধ্যমের ভাইদের, আমাদের সাংবাদিক ভাই, গণমাধ্যম হাউস, বিভিন্ন রাজনৈতিক দল, অপরাপর রাজনৈতিক দল,
তাদেরকে বলবো আমাদের এই কথাগুলো যদি যৌক্তিক হয় তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন করতে পারেন আমাদের অডিয়েন্স।